ইনশাল্লাহ, যে সময় খুব কম। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। জি জি। জি সবাই স্যার, তো শোনা যাচ্ছে স্যার। আমাদের এই লিঙ্কেই তো ক্লাস হবে আপনাদের। কিছুক্ষণ আগে প্রথম ব্যাচের ক্লাস হয়েছে, অর্থাৎ ফার্স্ট ইয়ারের জন্য। ফার্স্ট ইয়ারও কেউ কেউ থাকতে পারেন এখানে, থাকলে আমাদের কোনো আপত্তি নেই, কারণ শেখার আগ্রহ থাকলে সেটা বেস্ট, ভালো। আজকে আপনাদের প্যাথোলজি সংক্রান্ত থার্ড ইয়ারের ক্লাস নেবেন আমাদের হোমিও ডাইজেস্টের একজন স্টুডেন্ট। আমাদের এখানে যারা আপনাদের শিক্ষকতা করছেন প্রত্যেকেই হোমিও ডাইজেস্টের স্টুডেন্ট। হোমিও ডাইজেস্ট স্টুডেন্ট বলতে অ্যাকচুয়ালি কি সেটা আমি একটু পরিষ্কার করে দিই। হোমিও ডাইজেস্টে আমাদের যে অ্যাডভান্স লেভেলের ক্লাসটা হয়, যে গ্রুপ, যেই গাইডেন্স প্রোগ্রাম বলি আমরা, এটা 1 বছরের একটা প্রোগ্রাম। সেই সব ব্যাচের স্টুডেন্টরাই আসলে মূলত আপনাদের ক্লাস নেবেন সেখানে। বেশিরভাগই ডাক্তার, ঠিক আছে, কিছু আছেন ফোর্থ ইয়ারের বা শেষের দিকে বা ইন্টার্নি করেন, তো তারাই আপনাদের মূলত ক্লাস নেবেন। তাদেরকে আমরা এইভাবে তৈরি করার চেষ্টা করেছি। তো যেহেতু প্রথম ক্লাস, ক্লাসের মধ্যে আহ, কয়েকদিন গেলে আরো পরিশীলতা আসবে, কিছু ছোটখাটো প্রবলেম হতে পারে, যেগুলো আপনারা একটু খুব ক্ষমা সুন্দর ভাবে দেখবেন। আহ, আর দ্বিতীয়ত, যেহেতু আমাদের হাতে সময় কম, মানে মূলত আমাদের ক্লাসটা সাজাতে হয়েছে সিলেবাসের উপরে ভিত্তি করে এবং আপনাদের সাজেশনের উপরে ভিত্তি করে। যেহেতু আমরা এখন একদম ডিটেল আলোচনা করার সময় এখন আমরা পাবো না, সামনে পরীক্ষা, তো এইটা বলতে পারেন আপনার পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস। এই জন্য খুব গভীর ভাবে প্রত্যেকটা বিষয়ে যে আলোচনা করবেন আমাদের টিচাররা, সেটা প্রত্যাশা করা ঠিক হবে না, তাহলে আপনারাই আরো পিছিয়ে পড়বেন। এই জন্য আমাদের টিচারদের তৈরি করা হ্যান্ড নোট আপনাদেরকে দেওয়া হবে, এবং এই ক্লাসটা রেকর্ড হচ্ছে। এই ক্লাসটা আপনারা আগামীকাল এই ক্লাসের রেকর্ড এবং হ্যান্ড নোট পাবেন। তবে আপনারা সবাই চেষ্টা করবেন ক্লাসে যথাসময়ে উপস্থিত হয়, কারণ আমাদের হাতে সময় 45 মিনিট, এবং দেখা যায় কি যে একটা ক্লাসের পরে আরেকটা ক্লাস আছে, যেহেতু বিভিন্ন এর ক্লাস থাকে। এই জন্য আমরা যথাসময়ে ক্লাস শুরু করব এবং যথাসময়ে শেষ করার চেষ্টা করব। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, অলরেডি কিন্তু আমি 3 মিনিট কথা বলে ফেলেছি। আমি ক্লাসের দিকে যাওয়ার চেষ্টা করব, এবং আপনারা ক্লাসগুলো এনজয় করবেন সেই প্রত্যাশা করছি, এবং আপনাদের একটা ভালো ফিউচার কামনা করছি। আমি ক্লাস শুরু করার জন্য আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে অনুরোধ করছি। ধন্যবাদ স্যারকে। উনি ভূমিকার শুরুর কিছু কথা বললেন। তো আপনারা যারা এখানে আছেন, আশা করি বেশিরভাগই থার্ড ইয়ারের স্টুডেন্ট। আমি এখন যে ক্লাসটা নিব সেটা হচ্ছে প্যাথোলজি। এখন আমিও স্টুডেন্ট, আপনারাও স্টুডেন্ট। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। আর যেহেতু আমাদের ক্লাসের সময় বেশি না, এবং আমাদের বলতে গেলে পরীক্ষা খুবই আসন্ন, এই জন্য মানে খুব ডিটেলস যে আলোচনা করতে পারবো বিষয়টা এমনও না। তো আশা করি আপনারা আমার ক্লাসটা এনজয় করবেন, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা হ্যান্ড রাইজ করবেন। যখন আমি আপনাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করব যে কারোর কোনো প্রবলেম আছে কিনা, তবু মানে যদি কোনো জানার থাকে তখন হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে? তো আমি আর কথা বেশি না বলি, যেহেতু অলরেডি 5 মিনিট চলে গিয়েছে, আমাদের সময় মাত্র 40 মিনিট। সো আমি এখনই ক্লাসটা শুরু করে দিতে যাচ্ছি। আহ আমি আমার ফাইলটা ওপেন করব, দেখা যায় কিনা আমাকে একটু জানাবেন সবাই। দেখা যাচ্ছে আমার ফাইলটা, একটু রেসপন্স করেন। হ্যাঁ, জি, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। এখানে তো সবাই থার্ড ইয়ার স্টুডেন্ট, তাই না?
আচ্ছা, প্রথমেই আমরা যে সাবজেক্টটা নিয়ে পড়বো প্যাথোলজি। প্যাথোলজি পড়তে হলে অবশ্যই আমাকে ফার্স্টে জানতে হবে যে হোয়াট ইজ প্যাথোলজি। প্রথমে কিন্তু এখানে আমি প্রশ্ন রেখেছি প্যাথোলজি কাকে বলে। আমি এখানে মোট ৬টা প্রশ্ন রেখেছি, যেহেতু অনেক বিস্তারিত আলোচনা আছে। আমি জানি না যে ৪০ মিনিটে কভার করতে পারবো কিনা, বাট আমি ট্রাই করব। তো প্রথমে প্যাথোলজি কাকে বলে এবং প্যাথোলজির বিভিন্ন শাখাগুলো কি কি। হোমিওপ্যাথি প্যাথোলজির প্রয়োজনীয়তা বা গুরুত্ব বর্ণনা করো। আমি এখানে একটা কথা বলে রাখতে চাই যে আমরা যে প্রশ্নগুলো সাজাচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু সাজেশনের আলোকেই, বলতে গেলে আপনাদের পরীক্ষার প্রিপারেশন, এটা বলতে গেলে। হ্যাঁ, মানে আপনি যে পরীক্ষাটা দিবেন সেটার জন্য আপনাকে বেসিক যেই প্রশ্নগুলো আপনার পরীক্ষায় আসতে পারে 95% সেই প্রশ্নগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো সাজিয়েছি। এখন আমরা যেই প্রশ্নগুলো আপনাদেরকে পড়াবো এটা কিন্তু আপনাদের সাজেশনের আলোকেই আমি বলার চেষ্টা করব। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। তো এখানে আমি ১ নাম্বার প্রশ্নে প্যাথোলজি কাকে বলে, প্যাথোলজির বিভিন্ন শাখাগুলো কি, হোমিওপ্যাথিতে প্যাথোলজির প্রয়োজনীয়তা বা গুরুত্ব বর্ণনা করো। তো এই ৩টে প্রশ্নই যে আপনাকে নাম্বারে, আমাদের কিন্তু সাধারণত আপনারা তো যেহেতু থার্ড ইয়ারের আপনাদের জানার কথা, আমাদের ৩টা করে প্রশ্ন আসে এক সেটে। ঠিক আছে? ১ নাম্বারে ধরেন ক, খ, গ। তো এখন নাম্বারে কিন্তু যে পুরাটাই আসবে এখান থেকে এমন না। কিন্তু বেশিরভাগ পরীক্ষাতেই এই ৩টার মধ্যে থেকে এসেছে। যেমন প্যাথোলজি কাকে বলে, প্যাথোলজির বিভিন্ন শাখাগুলো কি? এরকম একটা নাম্বার আসতে পারে। সেকেন্ডে দেখা যেতে পারে যে এটা না এসে প্যাথোলজির শাখাটা বাদ দিয়ে হোমিওপ্যাথিতে প্যাথোলজির প্রয়োজনীয়তা কি সেটা আসতে পারে। ঠিক আছে? তো একবারে যে ৩টা একসাথে আসবে বিষয়টা এমন না। কিন্তু আমাদের বেশিরভাগ পরীক্ষায় এর মধ্যে থেকে আসে। আর এই প্রশ্নটা আসতেও পারে, নাও পারে, বাট আমরা সাজেশনে রেখেছি। প্রথমেই প্যাথোলজি শব্দটি কোথা থেকে এসেছে আমাদেরকে জানতে হবে। প্যাথোলজি শব্দটি এসেছে প্যাথোস গ্রিক শব্দ, হ্যাঁ, গ্রিক শব্দ প্যাথোস যার অর্থ দুঃখ বা যন্ত্রণা, এবং লোগোস যার অর্থ অধ্যয়ন। এই শব্দ দুইটা থেকে প্যাথোলজি শব্দটা এসেছে। প্যাথোলজি এর আবিধানিক যে অর্থ সেটা হচ্ছে রোগবিদ্যা। রোগবিদ্যা অর্থাৎ মানে রোগের যে অধ্যয়ন। আমরা এখানে কিন্তু প্যাথোস অর্থ দুঃখ যন্ত্রণা, যেটাকে আমরা রোগ বলতে পারি, এবং লোগোস মানে অধ্যয়ন, মানে এক কথায় রোগের উপর পড়াশোনা, সেটা হচ্ছে রোগবিদ্যা। এবং সময়ের সাথে সাথে এটি একটি স্বতন্ত্র চিকিৎসা বিজ্ঞান হিসেবে বিকশিত হয়েছে, যা রোগের কারণ, বিকাশ, কাঠামোগত পরিবর্তন এবং এর ফলে সৃষ্ট কার্যকরী পরিণতি নিয়ে বিস্তারিত আলোচনা করে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি চিকিৎসা বিজ্ঞানের যে শাখা রোগ, রোগের কারণ, বিকাশ এবং আক্রান্ত অঙ্গের বিকৃত অবস্থা প্রভৃতি নিয়ে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করে তাকে প্যাথোলজি বলে। এখানে আপনারা যাতে সাজিয়ে খাতার মধ্যে লিখতে পারেন সেইভাবে লিখে দেওয়া হয়েছে, নোট করা হয়েছে। তো আমাদেরকে মেন যে জিনিসটা সেটা বুঝতে হবে, অর্থাৎ প্যাথোলজি কাকে বলে। প্যাথোলজি মূলত এটা আমরা জানি, প্যাথোলজিতে কিন্তু বিভিন্ন ধরনের টেস্ট, বিভিন্ন ধরনের রিপোর্ট এগুলো দেওয়া হয়। কিন্তু এই রিপোর্ট, টেস্ট এগুলো কিসের ভিত্তিতে দেওয়া হয়? আপনার শরীরে যদি কোনো একটা অঙ্গে প্রবলেম হয় তখন সেই অঙ্গটাকে পরীক্ষা করার জন্য, সে অঙ্গে আসলে কি প্রবলেম হয়েছে এটা জানার জন্যই কিন্তু টেস্টগুলো দেওয়া হয়। তাহলে মূলত রোগের কারণ, রোগের বিকাশ, তারপর রোগের প্রভৃতি এইগুলো জানার জন্যই কিন্তু প্যাথোলজিটা করা হয়। অর্থাৎ প্যাথোলজির মূল উদ্দেশ্য রোগ কোথায় হলো, মানে কোন অঙ্গে হলো, কেন হলো, এই সব কিছু বিস্তারিত বের করে নিয়ে আসা। বুঝতে পারছেন আশা করি। এখন আমি প্যাথোলজির যে শাখাসমূহ সেটাতে যাব। প্যাথোলজির মূলত আমি যদি বলতে যাই, আমি যেহেতু এই নোটটা যখন তৈরি করেছি তখন কিন্তু আমার অনেক জায়গা থেকে কালেকশন করা লেগেছে। তখন কিন্তু আমি দেখেছি কিন্তু প্যাথোলজি যে মূল যে শাখা, মানে প্যাথোলজি যে নির্দিষ্ট থাকবে যে এখান থেকেই হবে, এখান থেকে আসবে, এর বাইরে কোনো প্যাথোলজির শাখা নেই, বিষয়টা মোটেও এমন নয়। প্যাথোলজির বলতে গেলে অনেক ধরনের শাখা থাকতে পারে। যেমন আরো বিজ্ঞান যেহেতু উন্নত হচ্ছে দিন দিন, আরো শাখা আরো বৃদ্ধি পাচ্ছে। কোনোটা
কমছে, কোনোটা বাড়ছে, এরকম হচ্ছে। কিন্তু মূলত মানে যে মেন শাখাগুলা থাকবেই সেইগুলা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যানাটমিক্যাল প্যাথোলজি। অ্যানাটমিক্যাল প্যাথোলজি এটা মূলত কি? অ্যানাটমিক্যাল প্যাথোলজি এটা মূলত এই শাখায় টিস্যু, কোষ, অঙ্গ, প্রত্যঙ্গের পরীক্ষাগার বিশ্লেষণ করা হয়, যা শারীরিক অঙ্গসংস্থানিক পরিবর্তনগুলো বুঝতে সাহায্য করে। মানে আপনার টিস্যু বা কোষের বা কোনো অঙ্গ প্রত্যঙ্গের যে পরীক্ষা প্রয়োজন বা বিশ্লেষণ করা প্রয়োজন, বা শারীরিক কোনো অঙ্গের পরিবর্তন হলো, তখন সেটা বোঝার জন্য অ্যানাটমিক্যাল প্যাথোলজি করা হয়। নেক্সট হিস্টোপ্যাথোলজি, টিস্যু হিস্টো এই হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি এই দুইটা কিন্তু অ্যানাটমিক্যাল প্যাথোলজির আন্ডারে। ওকে, অ্যানাটমি এই যে এখানে কিন্তু এক দেওয়া মানে এর আন্ডারে এই দুইটা আছে, যেহেতু এদের দুইটার সামনে কোনো চিহ্ন নেই, এই দুইটা এই অ্যানাটমিক্যাল প্যাথোলজির আন্ডারে। তাহলে অ্যানাটমিক্যাল প্যাথোলজির আন্ডারে আছে হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি কি? সেটা হচ্ছে টিস্যু বা অঙ্গের ক্ষুদ্র যেই গঠন পরীক্ষা করে রোগ নির্ণয় করা হয়, সেটা হচ্ছে হিস্টোপ্যাথোলজি। মানে ওই যে অ্যানাটমিক্যাল প্যাথোলজি বললাম, অ্যানাটমিক্যাল প্যাথোলজির মধ্যেই এই হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি। যেহেতু অ্যানাটমিক্যাল প্যাথোলজি টিস্যু বা কোষ নিয়ে কাজ করে, সো এখানে হিস্টোপ্যাথোলজি যেহেতু ওর আন্ডারে আছে, তো এই দুইটাও কিন্তু টিস্যু এবং কোষের কিন্তু কোষ ভিত্তিক যে প্রবলেমগুলো হবে সেগুলো নিয়েই টেস্ট করবে। ওকে, সো হচ্ছে হিস্টোপ্যাথোলজি হচ্ছে টিস্যু বা অঙ্গের যেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র গঠন পরীক্ষা করে রোগ নির্ণয় করা হয়, সেটাই হচ্ছে হিস্টোপ্যাথোলজি। যেমন বায়োপসি, সার্জিক্যাল স্পেসিমেন, এই বিশ্লেষণ, এই শাখাগুলো কিন্তু আমাদের হিস্টোপ্যাথোলজির অন্তর্ভুক্ত। নেক্সটে অ্যানাটমিক্যাল প্যাথোলজির আন্ডারে আরেকটা হচ্ছে সাইটোপ্যাথোলজি। এখন সাইটোপ্যাথোলজি হচ্ছে কোষভিত্তিক পরীক্ষা করে রোগ শনাক্ত করা হয়, সেটা হচ্ছে সাইটোপ্যাথোলজি। যেমন ক্যান্সার স্ক্রিনিং এ যেমন এই প্যাথোলজিটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা মূলত কোষের যে পরীক্ষা নিরীক্ষাগুলো হয় একদম কোষ নির্ভর। হ্যাঁ, আর যেমন ক্যান্সার হলে সেখানে যেমন কোষের কোথা থেকে ক্যান্সার হলো বা কোন জায়গাটুকুর মধ্যে ছড়িয়েছে, এই সব কিন্তু এই সাইটোপ্যাথোলজিতে শনাক্ত করা হয়। নেক্সটে আমরা এটা অ্যানাটমিক্যাল প্যাথোলজির আন্ডারে দুইটা প্যাথোলজি পড়লাম, এটা হচ্ছে হিস্টোলজি এবং সাইটোপ্যাথোলজি। নেক্সট ক্লিনিক্যাল প্যাথোলজি, এটা কিন্তু আবার অ্যানাটমিক্যাল প্যাথোলজির আন্ডারে না, ঠিক আছে। ক্লিনিক্যাল প্যাথোলজি এইটা কি? সেটা হচ্ছে এই শাখায় শারীরিক যে তরল যেমন রক্ত, প্রস্রাব, এই ধরনের যে পরীক্ষাগুলা করা হয় সেগুলা কিন্তু ক্লিনিক্যাল প্যাথোলজিতে করা হয়, ঠিক আছে। এবং ক্লিনিক্যাল প্যাথোলজি কিছু আপনার শাখা আছে, যেমন হেমাটোলজি, এখানে রক্ত বিকারের পরীক্ষা করে এবং রক্ত লিম্ফ নোডের ক্যান্সার বিশ্লেষণ করে। তারপর রক্তের বিভিন্ন উপাদান যেমন সিবিসি এবং ইএসআর এগুলো পরীক্ষা করা হয় কিসে? হেমাটোপ্যাথোলজিতে। তাহলে ক্লিনিক্যাল প্যাথোলজির মধ্যে রক্তর যে পরীক্ষা সেটা কোন প্যাথোলজিতে করা হয়? হেমাটোপ্যাথোলজিতে রক্তের পরীক্ষা করা হয়। রক্ত, তারপর তরল যে পদার্থগুলো সেগুলো পরীক্ষা করা হয় হিমাটোপ্যাথোলজিতে। নেক্সটে ক্লিনিক্যাল বা কেমিক্যাল বায়োকেমিস্ট্রি। এটা কি? ক্লিনিক্যাল বা কেমিক্যাল বায়ো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, তাহলে ক্লিনিক্যাল প্যাথোলজি আমরা পড়লাম। ক্লিনিক্যাল প্যাথোলজির মধ্যে হেমাটোলজি এটা আমরা পড়েছি। এখন নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল বা কেমিক্যাল বায়োকেমিস্ট্রি। এটা কি? এটা হচ্ছে রক্ত বা মূত্রের যে রাসায়নিক পরীক্ষা, রক্তের যে এনজাইম, হরমোন, গ্লুকোজ, ইলেকট্রোলাইট, কোলেস্টেরল এবং লিভার, কিডনির যে কার্যকারিতা সেটার পরীক্ষা করা হয় ক্লিনিক্যাল প্যাথোলজির কেমিক্যাল বায়োকেমিস্ট্রিতে। ক্লিনিক্যাল বা কেমিক্যাল বায়োকেমিস্ট্রিতে এই পরীক্ষাগুলো করা হয়। সেগুলো কি? রক্তের যে এনজাইম, হরমোন, গ্লুকোজ, ইলেকট্রোলাইট, কোলেস্টেরল, লিভার অ্যান্ড কিডনি, এইগুলোর কার্যকারিতা পরীক্ষা করে ক্লিনিক্যাল বা কেমিক্যাল বায়োকেমিস্ট্রিতে। নেক্সট মাইক্রোবায়োলজি।
আমি এগুলো পড়িয়ে দিচ্ছি যে আপনাদের সাথে সাথে মুখস্থ হয়ে যাবে বিষয়টা এমন না, এটা মুখস্থ করে না, আপনারা বুঝে বুঝে পড়বেন, তাহলে মাথায় বেশি থাকবে। এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আশা করি আজকেই দেওয়া হবে। আর আমাদের আমাদের যে ক্লাসটা হচ্ছে এটার ভিডিও রেকর্ড কিন্তু আপনারা কালকে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের হোমিও ডাইজেস্টের একটা চ্যানেল আছে এবং আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে ডিএসএমএইচ কোচিং নামক আরেকটা চ্যানেল। এই দুইটা চ্যানেলে আপনারা আশা করি কালকের মধ্যে এই ভিডিও রেকর্ডেডটা পেয়ে যাবেন। বারবার দেখলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে আমি পড়ায় আসি মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিতে আমরা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, পরজীবী, প্যারাসাইট পরীক্ষা এবং রোগ সৃষ্টিকারী জীবাণু শনাক্ত করার জন্য কালচার, সেন্টিভিটি টেস্ট এবং পিসিআর টেস্ট করা হয়। অর্থাৎ মাইক্রোবায়োলজি নামটা শুনেই কিন্তু মনে হচ্ছে মাইক্রোওয়েভের কিছু বা অণুবীক্ষণিক টাইপের কিছু। তো এখানে কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এই জিনিসগুলা কিন্তু আমাদের একদম অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে এবং এই জিনিসগুলার এই জিনিসগুলা থেকে যে রোগগুলা সৃষ্টি হয়, অর্থাৎ এই জীবাণু থেকে যে রোগগুলা সৃষ্টি হয় সেইগুলার টেস্ট কিন্তু এই মাইক্রোবায়োলজিতে করা হয়। তো মাইক্রোবায়োলজি মাথায় মানে যখনই আসবে তখনই ভেবে নিবেন যে এই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যে জীবাণুগুলো দেখা লাগে সেইগুলোর পরীক্ষা যখন করা হয় তখনই কিন্তু মাইক্রোবায়োলজি টেস্ট আসে। এবং এই টেস্টগুলো হচ্ছে সেন্টিভিটি টেস্ট এবং পিসিআর টেস্ট। ওকে, নেক্সটে ইমিউনোলজি। ইমিউনোলজি এটা হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কিত পরীক্ষা, মানে আপনার শরীরে কতটুকু রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছে সেইটার কিন্তু পরীক্ষা করা হয় ইমিউনোলজি। এখন কথা হচ্ছে এই যে আমি পড়ালাম হেমাটোলজি, ক্লিনিক্যাল বা কেমিক্যাল বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, এইগুলা কিন্তু ক্লিনিক্যাল প্যাথোলজির আন্ডারে। হ্যাঁ, ক্লিনিক্যাল প্যাথোলজির আন্ডারে। তাহলে অ্যানাটমির আন্ডারে দুইটা ছিল এবং ক্লিনিক্যাল প্যাথোলজির আন্ডারে এইগুলা ছিল। ঠিক আছে, এখন নেক্সটে আরো যদি মানে শাখা আমরা দেখি, সেখানে কিন্তু আরো শাখা আছে, সেটা হচ্ছে মলিকিউলার প্যাথোলজি। এই মলিকিউলার প্যাথোলজিটা কি? সেটা হচ্ছে জিন, ডিএনএ, আরএনএ এর ভিত্তিক যে পরীক্ষা করে রোগের সুনির্দিষ্ট একটা উৎস নির্ণয় করা হয়, যেমন ক্যান্সার বা জেনেটিক ডিসঅর্ডার, এগুলো শনাক্ত করার জন্য কিন্তু মলিকিউলার প্যাথোলজিটা ইউজ করা হয়। আপনার জিনগতভাবে যদি কোনো প্রবলেম থাকে এবং রোগটা কোথা থেকে সৃষ্টি হলো, ক্যান্সারটা কেন হলো, আপনার পূর্ব বংশের মানে আপনার বংশের কারো ছিল কিনা এই ক্যান্সারটা, এইভাবে কিন্তু বিভিন্ন পরীক্ষা মানে রোগ শনাক্ত করার জন্য এই মলিকিউলার প্যাথোলজিটা ইউজ হয়। এটা জেনেটিক্যালি যে রোগগুলো আসে সেগুলোর জন্য। নেক্সট ফরেনসিক প্যাথোলজি। ফরেনসিক প্যাথোলজিটা কি? সেটা হচ্ছে মৃত্যুর কারণ, আঘাত, ক্রাইম রিলেটেড কেস বিশ্লেষণ ও ময়নাতদন্তে সহায়তা করে। এটা আশা করি বুঝতে পারছেন। এটা মূলত যখন কেউ মার্ডার হয় বা রহস্যজনক মৃত্যু হয় তখন কিন্তু তার যে আমরা পোস্টমর্টমে পাঠাই তখন কিন্তু তার একটা প্যাথোলজি করা লাগে, মানে মার্ডারটা কেন হলো বা কোথা থেকে হলো, তার মৃত্যুর কারণটা কি, হ্যাঁ, এই সকল রিলেটেড যেই তথ্য দরকার হয় সেটা কিন্তু ফরেনসিক প্যাথোলজির মাধ্যমেই করা হয়। নেক্সটে ডার্মাটোপ্যাথোলজি। ডার্মাটোপ্যাথোলজি কি? ত্বকের রোগ ও টিস্যু পরিবর্তন সংক্রান্ত প্যাথোলজি, বায়োপসি বা স্কিন ডিজিজ টেস্ট করা হয়। এটা হচ্ছে মূলত আপনার টিস্যু কেন পরিবর্তন হলো, টিস্যু কোথায় পরিবর্তন হলো, রোগের কি ত্বকের যদি কোনো রোগ হয় সেটা কিন্তু ডার্মাটোলজির মাধ্যমে পরীক্ষা করা হয়। নেক্সট নিউরোপ্যাথোলজি। নিউরোপ্যাথোলজিতে মস্তিষ্ক, স্নায়ু ও তাদের রোগ নিয়ে গবেষণা করা হয়। নিউরো কিন্তু আমরা জানি, নিউরো শুনলে কিন্তু আসে যে মাথার নিউরনের কথা বলছে। তো সেখানে কিন্তু মানে এই এক কথায় এটা মাথার যে রোগগুলো হয়, হ্যাঁ, আমাদের মাথায় যে সকল প্রবলেমগুলো হয় সেইগুলোর জন্য যখন আমরা কোনো টেস্ট করি সেটা হচ্ছে নিউরোপ্যাথোলজির আন্ডারে পড়ে। ওকে, নেক্সট হচ্ছে রেনাল প্যাথোলজি। সেটা হচ্ছে কিডনি রোগ নির্ণয়ের বিশেষায়িত প্যাথোলজি। কিডনি বায়োপসির মাধ্যমে কিডনির রোগ নির্ণয় করা হয়। অর্থাৎ কিডনির যে ধরনের মানে যে সমস্ত রোগ হয় সেগুলা কিন্তু রেনাল প্যাথোলজির মাধ্যমে নির্ণয় করা হয়, প্যাথোলজিতে নির্ণয় করা হয়। নেক্সট হচ্ছে হেমাটোপ্যাথোলজি। রক্ত ও লিম্ফেটিক সিস্টেমের রোগ যেমন লিউকেমিয়া, লিম্ফোমা এগুলো নির্ণয় করা হয় হেমাটোপ্যাথোলজিতে। তারপর হচ্ছে গাইনো
গাইনোকোলজি প্যাথোলজি। এটা হচ্ছে মহিলা প্রজনন অঙ্গ সংক্রান্ত রোগের প্যাথোলজি। যেমন হচ্ছে মহিলাদের হচ্ছে জরায়ুতে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, সেইগুলোতে যে টেস্ট করা হয় সেটার জন্য, সেটা কিন্তু গাইনোকোলজি প্যাথোলজির আন্ডারে পড়ে। নেক্সট হচ্ছে পেডিয়াট্রিক প্যাথোলজি, সেটা হচ্ছে শিশুদের বিশেষ ধরনের যে রোগ সংক্রান্ত প্যাথোলজি হয় সেগুলো কিন্তু পেডিয়াট্রিক প্যাথোলজির আন্ডারে। ওকে, আমি একটু দ্রুত পড়াচ্ছি কিনা, মানে আপনারা বুঝতে পারছেন কিনা আমার পড়ানো? একটু রেসপন্স করবেন কেউ। জি ম্যাম, বোঝা যাচ্ছে ম্যাম, খুব সুন্দর করে আচ্ছা, বোঝাচ্ছেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমি একটু দ্রুতই পড়ছি কারণ আমার সময় খুবই কম, বলতে গেলে 8:35-এ আমার ক্লাসটা শেষ হবে। আমি হায়েস্ট মনে হয় 5 মিনিট একটু বেশি নিতে পারবো কিনা তাও জানি না, কিন্তু এর মধ্যে আমাকে সবগুলা শেষ করতে হবে, মানে আপনাদেরকে বোঝানোটা শেষ করতে হবে যাতে আপনারা পরবর্তীতে মানে পড়াটা পড়লে বুঝতে পারেন। এই জন্য আমি একটু দ্রুত করছি। হ্যাঁ, সো কারো একটু বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন। এখন আমরা তাহলে এই 10টা পড়লাম, যে শাখাগুলা পড়লাম প্যাথোলজি, ঠিক আছে? তাহলে প্যাথোলজি কাকে বলে, প্যাথোলজির শাখাগুলো কি, এই দুইটা আমরা জানতে পেরেছি। এখন হোমিওপ্যাথিতে প্যাথোলজির যে প্রয়োজনীয়তা বা গুরুত্ব সেটা বর্ণনা করতে বলা হয়েছে আমাদেরকে। এখন এই গুরুত্ব বা প্রয়োজনীয়তা এখানে অনেক বিশাল আকারে আসছে, যদিও আপনারা এটা পড়লে বুঝতে পারবেন, একদম সহজ সিম্পল। আমি আপনাদেরকে জাস্ট সংক্ষিপ্তভাবে বলি। আমাদের মূলত যে রোগগুলা হয়, হ্যাঁ, হোমিওপ্যাথিতে কিন্তু আপনারা যেহেতু সবাই হোমিওপ্যাথি পড়তে আসছেন, তো এটা একটা মানুষের চিকিৎসা করা হয়। তো একটা মানুষের হোমিওপ্যাথি যেমন শারীরিক দিকটা বিবেচনা করে এবং তার মানসিক যে লক্ষণগুলো আছে সেগুলো বিবেচনা করে। হ্যাঁ, এখন এই বিবেচনা করতে গেলে কিন্তু আমরা যেহেতু মানুষকে নিয়ে কাজ করি, একটা মানুষের কি কি প্রবলেম হচ্ছে, আমি যেমন আপনাদেরকে সাপোজ একটা উদাহরণ দিই। আহ একটা গাড়ি যখন আপনারা ঠিক করবেন, ঠিক আছে, গাড়ির ধরেন কোনো কিছু নষ্ট হয়ে গেল, সেটা কিন্তু আমরা সার্ভিসিং সেন্টারে দিই এবং ওখান থেকে গাড়িটা মেরামত করা হয়, কিন্তু তারা কিন্তু গাড়ির মালিক না। অর্থাৎ তারা কিন্তু একটা ম্যানুয়াল, একটা গাইডলাইন দেখে গাড়িটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু তাকে গাড়িটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হয় কিছুটা হলে। মালিকের বা কোম্পানির মতো হয়তো ধারণা সে রাখতে পারবে না, কিন্তু 90% বা 70% ধারণা তাকে রাখতেই হবে। তো ঠিক একইভাবে আমরা মানুষ, আমাদেরকে সৃষ্টি করেছেন মহান রাব্বুল আলামিন। তিনি কিন্তু আমরা কিভাবে মানে সুস্থ থাকবো, আমাদের বডির কোথায় কোন অঙ্গ কিভাবে চললে ভালো থাকবে, এই জিনিসগুলো তিনি একমাত্র জানেন। আর আমরা যারা চিকিৎসক হচ্ছি, অর্থাৎ মানুষ সারানোর কাজে নিবেদিত হচ্ছে, আমাদেরকে জাস্ট ওইটুকুই ধারণা, আমাদেরকে ওই একই রকম ধারণা নিজেদেরকে গেইন করতে হবে যে মানুষের কোথায় কি আছে, কি হলে, কোন প্রবলেম হলে কি দিলে, কোনটা দিলে সলভ হবে। এটা কিন্তু আমরা তখনই করতে পারবো যখন আমরা একটা মানুষ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবো, সেটা তার শারীরিক হোক এবং মেন্টাল লেভেল, সব জায়গায় কিন্তু আমাদের এই জিনিসটা প্রয়োজন। যদিও আমরা আল্লাহ তো, তিনি তো সর্বোচ্চ জ্ঞানে, আমাদের ও মানে কোনো সক্ষমতাই নেই, আমরা এক কোণও জানবো কিনা সম্ভব না, কিন্তু যেটুকু আমরা জানতে পারি সেটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে না জানলে কিন্তু আমরা মানুষ সারার যে কাজ, অর্থাৎ মানুষকে ট্রিটমেন্ট দেওয়া, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, এটা পসিবল হবে না। তো এই জন্য আমাদেরকে মানুষের যেমন আত্মিক দিকটা বিবেচনা করতে হবে, তার বাহ্যিক দিকটাও বিবেচনা করতে হবে, এবং আমি যখন মানুষকে সানাবো তখন তার শারীরিক যেই লক্ষণগুলা, তার শরীরে কোথায় কোন রোগ হচ্ছে, কিভাবে কি হচ্ছে, তার টিস্যু গুলা কেমন আছে, রক্ত কিভাবে আছে, আমাদেরকে যেভাবে তার স্বাভাবিক বডির একটা স্বাভাবিক অঙ্গ সম্পর্কে জানতে হবে, অর্থাৎ অ্যানাটমি, ঠিক একইভাবে বডির যেই অঙ্গের বিকৃত অবস্থা, স্বাভাবিক অবস্থা না জানলে কিন্তু আমরা বিকৃত অবস্থা বুঝতে পারবো না, আবার বিকৃত অবস্থা না জানলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে রোগটা আসলে কোথা থেকে উৎপত্তি হলো বা আসলে এই রোগটা হয়েছে কিনা। সেই বিকৃত অবস্থাটাও আমাদেরকে জানতে হয় ই ফিজিওলজি থেকে, এবং সেটার যে টেস্ট সেটা কিন্তু করা হয় প্যাথোলজিতে। হ্যাঁ, এখন প্যাথোলজিটা না জানলে আমরা কিন্তু টেস্ট রিপোর্ট, আমাদের কাছে যে রিপোর্ট গুলো আসবে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, আমাদেরকে যেমন এমনি অ্যালোপ্যাথরা আমাদেরকে সহ্য করতে পারে না, তারা বলে তারা আমরা কি জানি, হ্যাঁ, আমরা অ্যানাটমি জানি না, ফিজিওলজি জানি না, প্যাথোলজি জানি না, আমরা আসলেই তো জানি না। যারা হোমিওপ্যাথ আছে তারা কিন্তু ভালোভাবে মানে
পড়াশোনা করে না বা ইচ্ছা নিজেদের নাই দেখেই তারা কিন্তু এই জিনিসটা আয়ত্ত করতে পারে না। বাট প্যাথোলজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে মানুষের সাথে জড়িত একটা জিনিস। যখন একটা টেস্ট নিয়ে এসে রোগী আপনাকে বলবে যে আমার এই রিপোর্টটা একটু দেখে দেন, তখন যদি আপনি দেখতে না পারেন তাহলে কিন্তু হোমিওপ্যাথিরও বদনাম, আপনারও বদনাম ডাক্তার হিসাবে। ঠিক আছে? তো এইভাবে নিজের থেকে এই জিনিসগুলো তো পড়বেনই, এখানে মানে বেসিক যেটুকু ওইটুকু লেখা আছে আপনারা এই পুরাটা পড়বেন। আমি পড়লাম না, সময় নাই বেশি, যদিও কথা বেশি বলে ফেলছি। এই জিনিসটুকু পড়ে নিবেন, পড়ার পরে দেন আপনারা আমি যেটুকু বললাম আশা করি এটুকু সবাই বুঝেছেন। এই কথাগুলোও নিজের থেকে লেখার চেষ্টা করবেন। সব যে হুবহু এখান থেকে লিখতে হবে এমন না বিষয়টা। নিজে থেকে লিখলে ওইটাতে আরো মার্ক বেশি পাবেন। যদিও হোমিওপ্যাথিতে গাইড দেখে দেখে মানুষের মানে সবার খাতা দেখা হয়, তবুও মানে নিজে থেকে লেখার চেষ্টা করবেন। নেক্সট হচ্ছে ইমিউনিটি বলতে কি বুঝো? উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো। ইমিউনিটিতে অংশগ্রহণকারী কোষসমূহের নাম বৈশিষ্ট্য লিখো। আচ্ছা, আমার প্রথম প্রশ্নটা বুঝতে পারছেন তো আপনারা, না? জি ম্যাম। জি জি, বুঝতে পেরেছি। ওকে, এখন তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নে আছি। ইমিউনিটিতে অংশগ্রহণকারী কোষসমূহের নাম ও বৈশিষ্ট্য লিখো। প্রথমে ইমিউনিটি কি? এখন আমাদেরকে প্রথমে বুঝতে হবে ইমিউনিটিটা কি। ইমিউনিটি হলো দেহের প্রতিরক্ষা ব্যবস্থা, যা আমাদের শরীরকে জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী ও ক্ষতিকর পদার্থের আক্রমণ থেকে রক্ষা করে। অর্থাৎ আমাদের শরীরে যখন কোনো সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধকারী ক্ষমতা রাখে তাকে ইমিউনিটি বলে। অর্থাৎ আমাদের শরীরে যে প্রতিরোধ ব্যবস্থা আছে সেটাই হচ্ছে ইমিউনিটি। ইমিউনিটি প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রাকৃতিক বা জন্মগত ইমিউনিটি এবং অর্জিত বা অভিযোজিত ইমিউনিটি। তাহলে ইমিউনিটিটা কি? ইমিউনিটিটা হচ্ছে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা। আমরা কিন্তু সকলেই জানি আমাদের ভেতর থেকে কিন্তু মূলত আমাদের যে জীবনী শক্তি আছে এটা কিন্তু আমাদের এক ধরনের ইমিউনিটি সৃষ্টি করে রাখে, যাতে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে আমাদের শরীরকে রিকভার করা যায়, আমাদের জীবাণুর যে সংক্রমণ এগুলো থেকে রক্ষা করা যায়। সেটা কিন্তু আমাদের জন্মগতভাবে কিছু আসে এবং আমরা অর্জিতভাবেও কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে থাকি। তাহলে প্রাকৃতিক বা জন্মগত ইমিউনিটিটা কি? সেটা হচ্ছে যেটা জন্মগতভাবে থাকে এবং দ্রুত কাজ করে, নির্দিষ্ট কোনো জীবাণুর বিরুদ্ধে নয়, সাধারণ প্রতিরোধকারী ক্ষমতা সুস্থ সবল দেহের উপর নির্ভর করে। স্বাস্থ্য সম্বন্ধীয় সাধারণ নিয়মাবলী পালনের দ্বারা এটা আয়ত্ত করা যায়। ঠিক আছে? তাহলে প্রাকৃতিক ইমিউনিটি কি? যেটা আমাদের জন্মগতভাবে আসে এবং আমরা জন্মগতভাবে এই জিনিসটা মানে পেয়ে থাকি। কারণ আমরা দেখি একটা বাচ্চা জন্মগ্রহণ করলে সে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে নিয়ে আসে। সে যখন পৃথিবীতে আসে সে কিন্তু পৃথিবীর পরিবেশের সাথে মানে প্রথমে মানিয়ে নিতে পারে না। আস্তে আস্তে তার শরীরটা কিন্তু আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সৃষ্টি করতে থাকে। তারপর এই যে আমাদের জ্বর হয়, এই জ্বর থেকে কিন্তু আপনি দেখবেন ওষুধ না খেলেও আপনার ২-৩ দিন পরে জ্বর একাই সেরে যাচ্ছে। কিভাবে? সেটা কিন্তু আপনার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা কিন্তু আপনার ভেতর থেকে রিকভার করছে। হ্যাঁ? তারপর নেক্সট হচ্ছে অর্জিত বা অভিযোজিত ইমিউনিটি। সেটা হচ্ছে রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে কিংবা ইমিউনাইজড প্রাণীর সিরাম দেহে প্রবেশ করানোর ফলে যে ইমিউনিটি সৃষ্টি হয় তাকে অর্জিত ইমিউনিটি বলে। এটি জীবাণুর সংস্পর্শে বা ভ্যাকসিনের মাধ্যমে তৈরি করা হয় এবং নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কাজ করে। মূলত এই অভিযোজিত ইমিউনিটিটা হচ্ছে আমরা যেই অর্জন করি বলতে ভ্যাকসিনের মাধ্যমে, ভ্যাকসিন বা টিকার মাধ্যমে। দেখবেন বাচ্চারা জন্ম হলে তাদের কিন্তু টিকা দিতে হয়। তারপর অনেক মায়েদের বেবি হওয়ার আগে টিকা দিতে হয়, বেবি হওয়ার পরে টিকা দিতে হয়। এই টিকাগুলা কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যদিও সব টিকা করে না, অনেকগুলা ক্ষতিও করে, কিন্তু কিছু টিকা আছে যেগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এগুলো হচ্ছে অর্জিত। তাহলে দুইটা, একটা প্রাকৃতিক আর একটা অর্জিত। হ্যাঁ, এই অর্জিতর মধ্যেও কিন্তু আরো আছে। তো এটা আমরা পরে দেখতেছি। এখন ইমিউনিটি যে ধরন বা বৈশিষ্ট্য,
সেইগুলাই করব। হ্যাঁ, প্রাকৃতিক এটা তো আমি বললাম, যেমন জন্মগতভাবে প্রাকৃতিক ইমিউনিটিটা হচ্ছে জন্মগতভাবে, এবং এর উদাহরণ যদি আমরা দেই, ত্বক জীবাণু প্রবেশ রোধ করে। হ্যাঁ, এই প্রাকৃতিক ইমিউনিটিটা আমাদের জীবাণু রোধ, জীবাণু ত্বকে যে জীবাণু প্রবেশ করবে সেটা রোধ করে। তারপর লালা, অশ্রু, মানে আমাদের চোখের যে পানি, এটা এনজাইম ব্যাকটেরিয়া নষ্ট করে। তারপর গ্যাস্ট্রিক অ্যাসিড খাদ্যের জীবাণু মেরে ফেলে, ম্যাক্রোফেজ জীবাণু গ্রাস করে, এবং জ্বর জীবাণু দমনে সহায়তা করে। এই কাজগুলা করে আমাদের হচ্ছে প্রাকৃতিক যে ইমিউনিটিটা আছে এটা। এবং অর্জিত যে ইমিউনিটি সেটা হচ্ছে জীবাণুর সংস্পর্শে তৈরি নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কাজ করে। ঠিক আছে, এখন এই অর্জিতর মধ্যে আরো দুইটা আমাদের হচ্ছে শাখা আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি। হ্যাঁ, অ্যাক্টিভ ইমিউনিটিটা কি? সেটা হচ্ছে দেহ নিজে অ্যান্টিবডি তৈরি করে, এটা সময় লাগে কিন্তু দীর্ঘস্থায়ী হয়। হ্যাঁ, অ্যাক্টিভ যে ইমিউনিটি এটা আমাদের মানে ভেতর থেকে আমাদেরকে অ্যান্টিবডিটা তৈরি করে, এবং এটা আমাদেরকে কি কি সুফল দেয় সেটা হচ্ছে টিকা নেওয়ার পরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যেমন মিজেলস, হেপাটাইটিস বি ভ্যাকসিন, এগুলা নেওয়ার ফলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তারপর চিকেন পক্স একবার হলে কিন্তু সাধারণত আর হয় না, এটা কিন্তু আমরা জানি। তো এই জিনিসগুলা কিন্তু অ্যাক্টিভ ইমিউনিটিতে হয়, এবং অ্যাক্টিভ ইমিউনিটিতে যে অ্যান্টিবডি তৈরি করে সেটা কিন্তু সময় লাগে বাট দীর্ঘস্থায়ী হয়। আর আরেকটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি, অ্যাক্টিভ মানে সক্রিয়, এবং প্যাসিভ নিষ্ক্রিয়। দুইটা ইমিউনিটি হচ্ছে কিসের আন্ডারে? অর্জিত ইমিউনিটির আন্ডারে। ঠিক আছে, তাহলে ইমিউনিটি দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক এবং অর্জিত, এবং অর্জিতর আন্ডারে আরো দুইটা, সেটা হচ্ছে সক্রিয় এবং নিষ্ক্রিয়। এখন নিষ্ক্রিয়টা কি? অ্যান্টিবডি অন্য উৎস থেকে সরাসরি পাওয়া যায়, দ্রুত কাজ করে কিন্তু স্থায়ী নয়। এই অ্যান্টিবডিটা আমরা অন্য জিনিস থেকে পাই, যেমন কোনো প্রাণীর থেকে বা কোনো ভ্যাকসিন থেকে, এইগুলা থেকে পায়, কিন্তু এটা দ্রুত কাজ করবে কিন্তু স্থায়ী না। যেমন মায়ের দুধে থাকা আইজিএ, তারপর অ্যান্টিবডি শিশুকে রোগ প্রতিরোধ দেয়, এবং সাপে কামড়ালে অ্যান্টি ভেনম ইনজেকশন, তারপর কৃত্রিম অ্যান্টিবডি থেরাপি, এই জিনিসগুলা কিন্তু আমরা এগুলো নিষ্ক্রিয় এর মধ্যে পড়ে, ইমিউনিটির মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে ইমিউনিটি দুই প্রকার, এক হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে অর্জিত, এবং অর্জিতর মধ্যে অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি। নেক্সট হচ্ছে অ্যাক্টিভ বা প্যাসিভ ইমিউনিটির মধ্যে পার্থক্য। আশা করি পার্থক্য আপনারা নিজেরাই লিখতে পারবেন। যে সকল ইমিউনিটি শরীরের কোষগুলি সরি, আমার এটা একটু হয়ে গেছিল। তো কথা কি শোনা যাচ্ছে আমার? জি ম্যাম, হ্যালো, শোনা আচ্ছা, বলতেছি আমার মানে বুঝতে পারছেন তো না? আমার কথাগুলো একটু স্পিড হয়ে যাচ্ছে বেশি। না ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে অ্যাক্টিভ বা সক্রিয় বা প্যাসিভ নিষ্ক্রিয় ইমিউনিটি। ঠিক আছে, এটার মধ্যে পার্থক্য আমরা দেখব। অ্যাক্টিভ যে সকল ইমিউনিটি শরীরের কোষগুলি নিজেরাই অ্যান্টিবডি প্রস্তুত করে এবং অ্যান্টিবডি উৎপন্নের শক্তি লাভের কোনো অ্যান্টিজেনিক পদার্থ উদ্দীপনা প্রদান করে, তাকে অ্যাক্টিভ ইমিউনিটি বলে। ঠিক আছে, মানে নিজেরাই অ্যান্টিবডি প্রস্তুত করে, শরীরের কোষগুলো নিজেরাই তৈরি করে এবং নিজে উৎপন্ন শক্তি লাভের মাধ্যমে কোনো অ্যান্টিজেনিক পদার্থ উদ্দীপনা প্রদান করে, তাকে অ্যাক্টিভ ইমিউনিটি বলে। আর প্যাসিভ ইমিউনিটি হচ্ছে প্রাণী দেহের কোনো টক্সিনের প্রতি বিশেষভাবে ইমিউনাইজড সিরাম প্রবেশ করানো, যেমন ওই যে ভ্যাকসিন এগুলোর কথা বলছি, দ্বারা শরীরে ওই টক্সিনের যে ক্ষমতা অর্জিত হয় তাকে প্যাসিভ ইমিউনিটি বলে। তারপর হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি কি? এর টক্সিন প্রবেশ করানোর পর শরীরে পজিটিভ স্তর তৈরি হয়। আর প্যাসিভে কি হয়? পজিটিভ বা নেগেটিভ কোনো স্তরে কিন্তু তৈরি হয় না। তারপর হচ্ছে অ্যাক্টিভে এই প্রকার ইমিউনিটি দীর্ঘস্থায়ী হয়, এবং প্যাসিভে এই প্রকার ইমিউনিটি অল্পদিন স্থায়ী হয়। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ দীর্ঘস্থায়ী হয় এবং প্যাসিভ অল্পদিন স্থায়ী হয়, বেশি দিন থাকে না। তারপর হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে এটি প্রতিষেধক হিসেবে কাজ মানে ব্যবহার করা হয়। আর যেটা হচ্ছে প্যাসিভ সেটা হচ্ছে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যায় না।
তারপর অ্যাক্টিভ হচ্ছে এটা ভ্রূণে স্থানান্তরিত করা সম্ভব নয়, এবং প্যাসিভ যেটা এটা ভ্রূণে স্থানান্তরিত করা সম্ভব। অ্যাক্টিভ যেটা এটা ক্রনিক রোগের জন্য প্রযোজ্য, এবং প্যাসিভ যেটা এটা অ্যাকিউট রোগের দ্রুত নিরাময়ের জন্য প্রযোজ্য। তারপর অ্যাক্টিভ যেটা সেটা হচ্ছে রোগাক্রান্ত হওয়ার ফলে বা ভ্যাকসিন শরীরে প্রবেশ করানোর ফলে এই ইমিউনিটি লাভ করা হয়। আর আরেকটা হচ্ছে অন্য ইমিউনাইজড প্রাণী সিরাম শরীরে প্রবেশ করানোর ফলে এই ইমিউনিটি লাভ করে। যেমন আমি বলি এই যে ভ্যাকসিন বা এগুলা শরীরে যখন প্রবেশ করে এটা কিন্তু আপনাদেরকে দীর্ঘমেয়াদী একটা রোগ প্রতিরোধ ক্ষমতার সেটা কিন্তু উৎপন্ন করবে ভেতরে। আর প্যাসিভ যেটা মানে অন্য প্রাণীর সিরাম থেকে যে আমাদের দেহে প্রবেশ করানো হয়, যেমন আমাদের আস্তে আস্তে যখন বয়স হয় তখন কিন্তু অনেক ধরনের আমাদের শরীরে বিভিন্ন ধরনের ঘাটতি দেখা যেতে থাকে, বিভিন্ন ধরনের হরমোনের, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ভিটামিনের এগুলো অভাব হয়। কিন্তু ওইগুলো যখন আমরা মানে কোনো প্রাণীর শরীর থেকে আমরা যখন এটা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে রূপান্তর মানে স্থানান্তর করি, তখন কিন্তু আমাদের শরীরে এক ধরনের প্রতিষেধক তৈরি হয়, বাট এটা কিন্তু দীর্ঘমেয়াদী না, এটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে? তাহলে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এই দুইটার মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তো আমাকে একটু জানাবেন বুঝতে পারছেন কিনা। জি ম্যাম, বোঝা যাচ্ছে। তো আমাদের তো আচ্ছা। পরীক্ষার খুব অল্প সময় বাকি ম্যাম। আমরা যদি হ্যাঁ। বিস্তারিত পড়তে যাই আমাদের তো সম্ভব না বইটা কমপ্লিট করা। এই জন্য মানে আমরা সিলেকশন করে কিছু প্রশ্ন মানে সাজেশন যেগুলো দিব আপনাদেরকে সেগুলোই আপনাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। যাতে আপনাদের বোঝাও হয়ে যায় এবং পরীক্ষার হলে জাস্ট যাওয়ার আগে রিভিশন দিয়ে আপনারা চলে যাবেন জি ম্যাম, এইভাবে। কিন্তু নোটগুলো থাকলেও আমরা সেটাকে হ্যাঁ, আবার রিভিশন দিতে হ্যাঁ, পারবো। এগুলো তো আপনাদেরকে দেওয়া হবে, এই নোটগুলাও দেওয়া হবে এবং ভিডিও রেকর্ডও পাবেন আপনারা, যাতে পরবর্তীতে আবার বোঝার জন্য ভালো হয়। তো আচ্ছা, সব প্রশ্নও যে আপনাদেরকে আমি পড়াতে পারবো এমন না, হয়তো কিছু প্রশ্ন উত্তর আপনারা নোটের মাধ্যমে পেয়ে যায়, যেহেতু আমাদের ক্লাস বেশি দিবে না, 5-6টা ক্লাস দিতে পারে বা আরো বেশিও দিতে পারে, আই ডোন্ট নো। বাট আমরা চেষ্টা করব ওই কয়টা ক্লাসের মধ্যে আপনাদেরকে কভার করানোর চেষ্টা করা, বাট যদি সম্ভব না হয় আশা করি আপনাদেরকে হ্যান্ড নোট তো দিয়ে দিব, সেগুলা সাজেশন গুলো পড়লে আশা করি আপনারা 80 বা 90% কমন পাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ম্যাম। তারপর হচ্ছে ম্যাডাম আপনার ক্লাসটা সুন্দর হচ্ছে, যেভাবে করতেছেন আমরা বুঝতেছি। ম্যাডাম চালিয়ে যান, মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে, আমরা বুঝার ক্ষেত্রে অনেক অগ্রগতি হচ্ছে। থ্যাংক ইউ আপনাদেরকে। বলতে গেলে আমরা মনে করবেন যে আমরা গ্রুপ ওয়ার্ক করছি। যদি মানে কেউ বুঝতে পারছে না সেই জিনিসটা চুপ করে আছেন এমন যেন না হয়। অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন এবং অবশ্যই হ্যান্ড রাইজ করে তারপরে। যদি হ্যান্ড রাইজ না করেন তাহলে দেখা গেল অনেকেই কথা বললে মাঝখান দিয়ে আমার ব্যাঘাত ঘটবে পড়ানোর। সো আমরা চেষ্টা করব ডিসিপ্লিন মেইনটেইন করে আমরা সবকিছু বোঝার চেষ্টা করব। ঠিক আছে? আর আমার কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমিও একজন স্টুডেন্ট, আমি খুব একজন এক্সপার্ট এমন না বিষয়টা। আমি নতুন ক্লাস নেওয়া শুরু করেছি। আমার ভুল হতেই পারে। এজন্য আপনারা একটু কনসিডার করবেন আমাকে। সো এখন 3 নাম্বারটাতে যাই আমরা তাহলে। স্টেরিলাইজেশন বা জীবাণু মুক্তকরণ কাকে বলে? এর পদ্ধতিসমূহ বর্ণনা করো এবং স্টেরিলাইজেশনের গুরুত্ব আলোচনা করো। এখন স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্তকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমস্ত প্রকার জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, স্পোর সম্পূর্ণভাবে ধ্বংস বা অপসারণ করা হয়, যাতে কোনো রকম সংক্রমণের যে সম্ভাবনা সেটা যেন না থাকে। তাহলে স্টেরিলাইজেশনটা কি বা জীবাণুমুক্তকরণটা কি? এটা হচ্ছে সমস্ত প্রকার যে ব্যাকটেরিয়া বা জীবাণু এইগুলা আছে, অণুবীক্ষণিক জিনিসগুলা, জীবাণুগুলা, এইগুলা যাতে মানে হচ্ছে আমাদের শরীরে বাসা না বাঁধতে পারে, এই জন্য সম্পূর্ণভাবে এগুলোকে ধ্বংসকরণ করা হয় যে গুলাতে, সেটাই হচ্ছে স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্তকরণ। আর এটা মূলত 3টা পদ্ধতিতে স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্তকরণ করা হয়। সেটা হচ্ছে ভৌত পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি এবং চাপপূর্ণ বাষ্প দ্বারা।
তাহলে যেহেতু তিনটা, তাহলে পদ্ধতিটা কি? সাধারণত ব্যাকটেরিওলজি বা ল্যাবরেটরিতে এই পদ্ধতি স্টেরিলাইজেশন করা হয়। হ্যাঁ, ব্যাকটেরিওলজি বা ল্যাবরেটরিতে এই ল্যাবের মাধ্যমে কিন্তু সেই ভৌত প্রক্রিয়াগুলো বা স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্তকরণ যেটা বলেন ওটা করা হয়। তো এই ভৌত পদ্ধতির মধ্যেও আবার অনেকগুলো আছে, যেমন একটা, দুইটা, তিনটা, চারটা আছে। হ্যাঁ, চারটা শাখা আছে, সেটা হচ্ছে শুষ্ক তাপের দ্বারা, যেমন অগ্নিশিখা, শুষ্ক বাতাস, রেডিয়েশন প্রভৃতির সাহায্যে শল্য চিকিৎসায় ব্যবহৃত জিনিস এবং অন্যান্য জিনিসপত্র জীবাণুমুক্ত করা হয়। তাহলে শুষ্ক বাতাস, অগ্নিশিখা এইগুলার মাধ্যমে, মানে শল্য চিকিৎসা বলতে আমাদের বোঝা হচ্ছে অ্যানাটমিক্যাল যে চিকিৎসা করা হয় ওইগুলার মাধ্যমে কিন্তু শুষ্ক তাপের মাধ্যমে এই ভৌত পদ্ধতির যেই প্রবলেম গুলো আছে এগুলো সলভ করা হয়। নেক্সট হচ্ছে আর্দ্রতাপ। আর্দ্রতাপ কি? এটা হচ্ছে ফুটন্ত পানিতে সিদ্ধ করে, যেমন যন্ত্রপাতি গুলা আছে এইগুলা কিন্তু ফুটন্ত পানিতে সিদ্ধ করে, বা এনামেল, যেমন রাবারের জিনিসপত্র, এইগুলো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ছত্রাক মুক্ত করার জন্য এটা করা হয়, আর্দ্র তাপমাত্রায় করা হয়। এটা হচ্ছে রাবারের জিনিসপত্রগুলা। আরেকটা হচ্ছে ফিল্টারের সাহায্যে, যেমন বার্গ ফিল্টার, সিচ ফিল্টার, সিনটার্ড ফিল্টার প্রভৃতি দ্বারা কিন্তু পানীয় জল বিশুদ্ধ করা হয়। ঠিক আছে, যেই সব পানি বা জল ইউজ করে সেগুলো বিশুদ্ধ করা হয় ফিল্টারের সাহায্যে। তারপর রেডিয়েশন বা বিভিন্ন ধ্বংসকারী আলো প্রয়োগের জীবাণু মারার ব্যবস্থা করা হয়। হ্যাঁ, আমরা কিন্তু দেখেছি, মানে বিজ্ঞানের যেমন অগ্রগতি হয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের যে রেডিয়েশন আছে ওইগুলার মাধ্যমে কিন্তু জীবাণু ধ্বংস করা খুবই সহজ, এবং সেটা একদম স্পেসিফিক, মানে যেই জায়গাটাতে চাই সেই জায়গাটাতেই করতে সক্ষম। এতটা আধুনিক হয়েছে বিজ্ঞান। তো ভৌত পদ্ধতি চলে গেল, এখন হচ্ছে রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতিতে যেমন রাসায়নিক দ্রব্য দ্বারা জীবাণু ধ্বংস বা জীবাণুর বংশবৃদ্ধি বিস্তার রোধ করা হয়, যেমন অ্যালকোহল, ইথাইল, আইসো আইসোপ্রোপিন, এইগুলোর দ্বারা কিন্তু রাসায়নিক পদ্ধতির জিনিসগুলো এইগুলা জীবাণু ধ্বংস করা হয়। তারপর অ্যালডিহাইড, যেমন ফার্মালোডিহাইড প্রভৃতি। তারপর বিভিন্ন রং, হ্যালোজেন, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন প্রভৃতি। তারপর ফেনল, মেটালিক লবণ, তারপর অ্যাসিড বা ক্ষার জারক পদার্থ প্রভৃতি। তারপর বিভিন্ন গ্যাস, যেমন অ্যাথিলিন অক্সাইড, ফর্মালিডিহাইড গ্যাস, তারপর সালফার ডাইঅক্সাইড, এইগুলার কিন্তু দ্বারা রাসায়নিক পদ্ধতি, অর্থাৎ রাসায়নিকভাবে যেই জীবাণুর বংশগুলো বিস্তার রোধে কাজ করা হয় সেগুলো কিন্তু রাসায়নিক পদ্ধতিতে এইভাবে করা হয়, এইগুলার মাধ্যমে। ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে চাপপূর্ণ বাষ্প দ্বারা। এই পদ্ধতিতে অত্যন্ত কম সময়ে জীবাণুমুক্তকরণ করা যায়। এতে যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হাই প্রেসার স্টেরিলাইজার বা অটোক্লেভ। এর সাহায্যে তোয়ালে, গাউন, মাস্ক, চাদর, স্পঞ্জ, ড্রেসিং প্রভৃতি জীবাণুমুক্ত করা খুবই সুবিধাজনক। ঠিক আছে, তার মানে চাপপূর্ণ বাষ্প দ্বারা কিন্তু এই জিনিসগুলা মানে কি বলে, পরিশোধন বা জীবাণুমুক্তকরণ করা হয়। এই যে আমরা যখন পরীক্ষা করে তখন কিন্তু অনেক জিনিস, যেমন মাস্ক অনেক সময় ইউজ করতে হয় ডাক্তারদের, তারপর হচ্ছে চাদর, স্পঞ্জ, ড্রেসিং এর যে জিনিসপত্র, এইগুলা কিন্তু চাপপূর্ণ বাষ্প দ্বারাও জীবাণুমুক্তকরণ করা যায়। তাহলে জীবাণুমুক্তকরণে আমরা তিনটা শাখা পেলাম। একটা হচ্ছে ভৌত পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি, চাপপূর্ণ বাষ্প। ঠিক আছে, এই তিনটার মধ্যে আবার বিভিন্ন জিনিস আছে যেগুলো দ্বারা আমরা জিনিসগুলাকে জীবাণুমুক্ত করতে পারি। অর্থাৎ আমাদের যখন প্যাথোলজিক্যাল বিভিন্ন টেস্ট করা হয় ওই সময় যেসব জিনিসপত্র ইউজ করা হয় ওইগুলোকে আমরা জীবাণুমুক্তকরণ করতে পারি এই তিনটা পদ্ধতিতে। ঠিক আছে, তারপর হচ্ছে স্টেরিলাইজেশনের গুরুত্ব। সেটা হচ্ছে প্যাথোলজিতে সঠিকভাবে রোগ নির্ণয় করার জন্য রোগীর মল, মূত্র, কফ, রক্ত প্রভৃতি পরীক্ষা করা হয়। ফলে পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও জিনিসপত্র, যেমন কাঁচি, ছুরি, সুই, স্প্যাচুলা,
ফরসেপস, টেস্ট টিউব, কাচের স্লাইড, ইনজেকশন, সিরিঞ্জ, শিশির, বোতল এবং অন্যান্য যে যন্ত্রপাতি বা জিনিসপত্র জীবাণুমুক্ত করার প্রয়োজন হয় সেইগুলা কিন্তু এই স্টেরিলাইজেশনের মাধ্যমে করা হয়। তারপর হচ্ছে আহ এই জিনিসগুলো যদি আমরা জীবাণুমুক্তকরণ না করি তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলাতে যখন আমরা টেস্ট করব তখন কিন্তু এই একই জিনিস আমরা অন্য রোগীতেও প্রয়োগ করব, ঠিক আছে? যখন অন্য রোগীর টেস্ট করব তো ওই রোগীর টেস্ট করার সময় কিন্তু এই জিনিসগুলো যদি পরিষ্কার না করে বা জীবাণুমুক্তকরণ করে না করে যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু ও সুস্থ মানুষের দেহে সেই জীবাণুগুলো প্রবেশ করে তাকেও অসুস্থ বানিয়ে দিবে, তার শরীরে আরো বড় ধরনের ক্ষতি হতে পারে, ঠিক আছে? তো ডাক্তারদেরকে প্রচুর সতর্ক থাকতে হয় এই বিষয়গুলোতে। যে জিনিসটা আপনি এক রোগীতে ইউজ করেছেন সেটা অন্য রোগীতে ইউজ করার ক্ষেত্রে 1000 বার ওটাকে পরিষ্কার পরিশোধন জীবাণু মুক্তকরণ করে তারপরে সেটা পরিষ্কার করতে মানে অন্য রোগীতে দিতে হবে। তো এই জিনিসগুলো একটু পড়ে নিয়েন, এখানে অল্প আছে তবু একটু পড়ে নিয়েন, এই পড়ার ফলে দেন আপনারা বুঝতে পারবেন। আমি সংক্ষেপে বলে দিলাম একটু। এই প্রশ্নটা তো বুঝতে পারছেন না? একজন একটু বলেন। জি জি বুঝতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। আমরা 3টে প্রশ্ন শেষ করে ফেলেছি। তিনটা প্রশ্ন শেষ, এখন আরেকটা 4 নাম্বার। এটা হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে আমাদের 8:35 পর্যন্ত ক্লাস হওয়ার কথা থাকলেও আমার পরবর্তীতে আর কোনো ক্লাস নেই, এই জন্য আমি টাইমটা একটু বেশি পেয়েছি। এই জন্য স্যারের প্রতি ধন্যবাদ। আপনাদের জন্য ভালো হয়েছে যে আমরা ক্লাসটা আরেকটু কিছুক্ষণ করতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা 4 নাম্বারে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাট্রফি বা কলাশীর্ণতা কাকে বলে এবং এর কারণ লিখো। তো প্রথমে অ্যাট্রফি কি সেটা আমরা বুঝি। পূর্ণাঙ্গ কোষের আভ্যন্তরীণ বস্তুর অবক্ষয়ের জন্য যে কোষের যে আয়তন হ্রাস পায় বা সম্পূর্ণভাবে গঠিত স্বাভাবিক কলা অথবা অঙ্গের আকার যখন ছোট হয় তখন তাকে অ্যাট্রফি বা কলাশীর্ণতা বলে। তাহলে কি? অর্থাৎ অ্যাট্রফি হলো এমন একটি প্যাথোলজিক্যাল অবস্থা যেখানে কোনো অঙ্গ বা টিস্যুর আকার, ভর এবং কার্যক্ষমতা কমে যায়। সহজভাবে বললে যে প্রক্রিয়ায় অঙ্গ বা টিস্যু ধীরে ধীরে ছোট হয় এবং দুর্বল হয়ে পড়ে তাকে অ্যাট্রফি বলে। আশা করি অ্যাট্রফি কি এটা বুঝতে পারছেন। কোনো একটা অঙ্গ যদি বা কোনো টিস্যু যদি আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং দুর্বল হয়ে পড়তে থাকে তখন তাকে অ্যাট্রফি বলে। এটা আপনার মূলত কোনো রোগ হলেও হয়, প্লাস হচ্ছে বয়স বাড়ার সাথে সাথেও আমাদের শরীরে এটা হয়। তো অ্যাট্রফির প্রধান কারণগুলো হচ্ছে ব্যবহার কমে যাওয়া। হ্যাঁ, যে কারণগুলো প্রধান যে কারণগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমত ব্যবহার কমে যাওয়া। যেমন দীর্ঘদিন যদি আমরা কোনো অঙ্গ ব্যবহার না করি তখন কিন্তু আমাদের শরীরের ওই অঙ্গগুলা আস্তে 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 অকেজো হতে থাকবে এবং আমাদের সেই অঙ্গটার কাজ করবে না। যেমন আমাদের যদি হাত পা ভাঙলে প্লাস্টার দিলে মাংসপেশি কিন্তু ছোট হয়ে যায়, ঠিক আছে? প্লাস্টার দেওয়ার পরে কিন্তু মাংসপেশি ছোট হয়ে যায়। তারপর হচ্ছে স্নায়ু সরবরাহ কমে যাওয়া। স্নায়ু সরবরাহ কমে যাওয়া এটা কি? স্নায়ুর যদি কোনো ক্ষতি বা স্নায়ুতে যদি কোনো কাটা পড়ে তখন কিন্তু পেশির সিগন্যাল বন্ধ হয়ে যায়, ঠিক আছে? যেমন স্নায়ু কেটে গেলে সংশ্লিষ্ট পেশি ক্ষীয়মান হয়। তারপর হচ্ছে রক্ত সরবরাহ কমে যাওয়া। সেটা হচ্ছে অঙ্গে রক্ত পৌঁছাতে না পারলে কোষ কিন্তু পুষ্টি পায় না এবং আকারে ছোট হয়, যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস। হ্যাঁ, অ্যাথেরোস্ক্লেরোসিস এই অঙ্গের অ্যাট্রফি। তারপর হচ্ছে পুষ্টিহীনতা। দেহে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ক্যালোরি না পেলে অঙ্গ ছোট হতে থাকে, যেমন মারাসমাস রোগের সার্বিক অ্যাট্রফি। মারাসমাস যে রোগটা হয় তখন কিন্তু আমাদের এই অ্যাট্রফি দেখা দেয়। তারপর হচ্ছে দেখবেন যে অনেক বাচ্চারা বড় হয় না, মানে বড় লম্বা হতে চায় না। তারপর হচ্ছে চিকন শীর্ণ তাদের শরীরে কিন্তু যেই পুষ্টি বা প্রোটিনের অভাব সেটার কারণে কিন্তু তার এই অ্যাট্রফিটা দেখা দেয়। নেক্সট হচ্ছে হরমোনের অভাব। সেটা হচ্ছে নির্দিষ্ট হরমোন কমে গেলে অঙ্গের আকার কমতে থাকে, যেমন মেনোপজে, ডিম্বাশয় ও জরায়ুর অ্যাট্রফি, ঠিক আছে? তারপর এটা হচ্ছে আস্তে আস্তে যখন বয়স বাড়তে থাকে তখন এই জিনিসটা হয়। তারপর হচ্ছে দীর্ঘ
দীর্ঘদিন চাপ পড়ে থাকা, কোনো অঙ্গ বা টিস্যুর উপর স্থায়ী চাপ পড়লে কোষ ক্ষতিগ্রস্ত হয়, যেমন টিউমার আশেপাশের টিস্যুকে চাপ দিয়ে অ্যাট্রফি করে। অনেক টিউমার আছে যেটা ছড়ায়, আর অনেক টিউমার আছে যেটা ছড়ায় না, মানে অন্য কোষগুলোতে ছড়ায় না। যেগুলো ছড়ায় সেগুলো কিন্তু আস্তে আস্তে পাশের কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং তখন অ্যাট্রফি হয়। হ্যাঁ, তাছাড়াও যখন আমাদের দেখবেন হাতে কোনো হাত বা পায়ে কোনো একটা প্রবলেম হয়েছে, তখন আমরা যদি ব্যান্ডেজ করি, ওটা যদি না খুলি দেখবেন যে অনেকদিন পরে খুলে দেখবেন যে আপনার ওই জায়গাটা অকেজো হয়ে গেছে বা পচে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তখন কিন্তু এই অ্যাট্রফিটা হয়। তারপর হচ্ছে বার্ধক্যজনিত যে অ্যাট্রফি, সেটা হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে টিস্যু স্বাভাবিকভাবে ক্ষীণ হয়, যেমন বয়স্কদের মস্তিষ্ক, হাড়, পেশির অ্যাট্রফি এইগুলা দেখবেন। একজন ইয়াং মানুষের বা তরুণের যেই একটা শরীরের সতেজতা এবং মানসিক যে সতেজতা সেটা যেমন থাকে, সেটা কিন্তু একজন মানে বৃদ্ধ মানুষের থাকে না, সেটা আস্তে আস্তে লোপ পেতে থাকে, যেমন শরীরের তেমন মানসিক ভাবে সে তার টিস্যু গুলো আস্তে আস্তে মানে অকেজো হতে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দীর্ঘস্থায়ী রোগ। দীর্ঘ রোগের শরীর দুর্বল হয়ে কোষ টিস্যু ছোট হয়ে যায়, মানে অনেকদিন ধরে যদি একটা রোগে আপনি ভুগেন, আহ, কিন্তু কোনো ট্রিটমেন্ট করছেন না, যে সেই সেটার ফলে কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনার ওই অঙ্গটা অকেজো হয়ে যাচ্ছে, বা আপনার ওই অঙ্গের যে টিস্যু সেটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, আর কোনো কাজের থাকবে না। তারপর হচ্ছে ফিজিওলজিক্যাল কারণ। বৃদ্ধ বয়সে দেহের প্রতিটি অঙ্গ শীর্ণ হয়ে পড়ে। বার্ধক্যে ধমনী গাত্রে বিশেষ কিছু অপজাত পরিবর্তনের ফলে ধমনী প্রাচীর পুরু ও কঠিন হয়, ফলে রক্ত প্রবাহ ক্ষুণ্ণ হয়। ঠিক আছে, মানে যেটা বললাম ওই যে ফিজিওলজিক্যাল কারণ হচ্ছে বার্ধক্য, আমরা যেটা বললাম বার্ধক্য হলে যেমন শারীরিক সমস্যা দেখা যায় এবং মানসিক সমস্যা দেখা দেখা দেয়, তখন কিন্তু আমাদের এই আস্তে আস্তে মানসিক ভাবে যেই সংকীর্ণ হতে থাকে, বুদ্ধি কমে যায়, এটা কিন্তু নার্ভাস সিস্টেমের আস্তে আস্তে প্রবলেম হতে থাকে, তখন সেটা কিন্তু অ্যাট্রফি হয়, মানে নার্ভাস সিস্টেমের, মানে ব্রেনের। আর হচ্ছে শরীরেরও বিভিন্ন ধরনের অঙ্গের আস্তে আস্তে দেখবেন বৃদ্ধ হয়ে গেলে সে যখন সোজা হয়ে দাঁড়াতে পারতো, আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছে বা খাটো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলা কিন্তু হয় ফিজিওলজিক্যাল কারণ। এবং যদি প্যাথোলজিক্যাল কারণ দেখি, সেটা হচ্ছে বিভিন্ন রোগ অথবা রোগ অবস্থায় কলা বা অঙ্গসমূহের শীর্ণতা। ওই যে বললাম যে যদি কোনো রোগে আপনি দীর্ঘদিন ধরে ভোগেন, তখন কিন্তু আপনার শরীর স্বাভাবিকভাবে মানে আগের মতো বা একটা সুস্থ মানুষ যেভাবে কাজ করে সেভাবে কিন্তু আপনার শরীর ওইভাবে কাজ করবে না। ঠিক আছে, তো আশা করি এগুলো বুঝতে পারছেন। এই প্রশ্নটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন, অ্যাট্রফির একটু জানান, কেউ রেসপন্স করেন। জি ম্যাম, যদিও একটু কঠিন তারপরেও বোঝা গেছে। আমাদের তো কঠিন হবে, যদি আমরা আরো প্রথম থেকে ক্লাস শুরু করতাম বা আমরা যদি সেই সুযোগটা পেতাম, তাহলে হয়তো আমরা আরো ডিটেলস আলোচনা করতে পারতাম। যেহেতু আমাদের সময় বেশি নাই, ক্লাসও কম, প্লাস হচ্ছে সাজেশন ওয়াইজ পড়াচ্ছি, সো আমরা যেইটুকু মানে আসার সেইটুকুই পড়াচ্ছি। তো আশা করি মানে এইটুকু বুঝতে পারলে আপাতত হবে, ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো আপনাদের জন্য আহ আরো বিশেষ আয়োজন করা হবে, হয়তো প্রতিটা ক্লাস আরো আগে থেকে শুরু করা হবে আগামী বছরে। তখন হয়তো আপনাদের জন্য একটু সুবিধা হবে, একটু কষ্ট করেন, একটু পড়তে হবে, না পড়লে আসলে আমরা এগুলো বুঝতে পারবো না। ধন্যবাদ। আর জি, আজকে তো বেশি টুক আর আগানো যাচ্ছে না, কারণ সময় অলরেডি শেষ হয়ে গেছে এবং কিছু সময় দেওয়া হয়েছিল এক্সট্রা। এখন আমি জাস্ট যেটা বলবো যে যে পর্যন্ত হয়েছে আমরা এই পর্যন্ত ভিডিও রেকর্ডিং এবং ক্লাসগুলো আপনাদেরকে আগামীকালকে ক্লাসের পিডিএফ ফাইল এবং ভিডিও রেকর্ডিং দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা একটু ভিডিও গুলা দেখবেন এবং স্টাডি করবেন। হ্যাঁ, আশা করি পরবর্তী ক্লাসগুলোতে আরো দ্রুত হবে আর একটু। আমি প্রথমেই বলেছি যেহেতু এখন আমরা শেষ সময় শুরু করছি, যার কারণে আপনার মানে সিলেবাস ধরে এবং সাজেশন ধরে করা ছাড়া আমাদের উপায় নেই, কারণ সামনে পরীক্ষা। তবে আগামী বছরে, অর্থাৎ আগামী বছরে যারা আছেন, আপনারা তো ফোর্থ ইয়ারে উঠবেন, আমরা ফোর্থ ইয়ারে শুরু থেকে ক্লাস করব এবং খুব আহ, আহ, সময় নিয়ে করবো, যেহেতু একটা বছর সময় পাবো। এই জন্য আগামী বছরে আপনারা খুব চমৎকার কিছু পাবেন।
পাচ্ছেন আমাদের এখান থেকে। আর এখানে ধরেন প্যাথোলজি নিয়ে যেহেতু সংজ্ঞা থেকে শুরু হয়েছে, আমি জাস্ট একটা কথা বলবো। আপনারা যে দেখলেন প্যাথোলজি, এখানে প্যাথোলজির প্রত্যেকটা বিষয় কিন্তু রোগ হওয়ার পরে বা রোগ হওয়ার প্রবণতা, রোগের গভীরতা, রোগের ধরন, রোগের আপনার কিছু কারণ ইত্যাদি এখানে কিন্তু প্যাথোলজিতে আমরা জানতে পারছি সংজ্ঞার মধ্যে, বা প্যাথোলজির যে ডিভিশন গুলো আছে, প্যাথোলজির যে শাখাগুলো আছে সেখানে আমরা এগুলো দেখতে পাচ্ছি। কিন্তু মজার বিষয় হচ্ছে যেখানে এটার সাথে কিন্তু হোমিওপ্যাথিক প্যাথোলজির সাথে কিন্তু এই আইডিয়া গুলা কনভেনশনাল প্যাথোলজি, অর্থাৎ অনেকটা বলতে পারেন যে রোগ সম্পর্কে জ্ঞান। ঠিক আছে, প্যাথোলজিটা হচ্ছে কি আপনার অ্যানাটমি ফিজিওলজিতে আমরা যেটা জানি সেটা হচ্ছে দেহের স্বাভাবিক অবস্থাটা। আর প্যাথোলজিতে আমরা কি জানি? আমরা জানি যে এই স্বাভাবিক অবস্থা থেকে কতটুকু বিচ্যুতি হয়েছে, কি কি পরিবর্তন ঘটছে, সেই বিষয়গুলো আমরা প্যাথোলজির মাধ্যমে জানতে পারি। অর্থাৎ রোগ সম্পর্কে জ্ঞান, রোগ বিদ্যা বা রোগ তত্ত্ব, এই বিষয়গুলো প্যাথোলজি আলোচনা করে। বাট এখানে যে প্যাথোলজির ডিভিশন বা শাখাগুলা বা যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন আলোচনার মধ্যে যেগুলো আসলে, এগুলো সবই কিন্তু হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে রোগ নয়, এগুলো হচ্ছে রোগের ফল। একটু খেয়াল করে দেখবেন যেগুলো কিন্তু সবই রোগের ফল। এগুলো সবই রোগের ফল, ঠিক আছে? যার কারণে হোমিওপ্যাথিক দৃষ্টিকোণটা কিন্তু আলাদা। হোমিওপ্যাথিক চিন্তা করে, হোমিওপ্যাথিক প্যাথোলজি শুরু হয় আরো গভীরে, যেটাকে আমরা ইমিউন সিস্টেমেরও গভীরে, যেটাকে আমরা বলি ভাইটাল ফোর্স, মায়াজম। ঠিক আছে, সেইখান থেকে প্যাথোলজি গুলা ক্রিয়েট হয়। আর এমনি কনভেনশনালি এবং যেটা আমরা টেস্টের মাধ্যমে যেসব জিনিসগুলো জানি সেগুলা কিন্তু এর ফল। সেই হোমিওপ্যাথিক প্যাথোলজির ফল কিন্তু এই প্যাথোলজিটা। অত গভীরে তারা যাইতেই পারে না, এত গভীরে যাওয়া সম্ভবই না। ঠিক আছে, হোমিওপ্যাথি যত গভীর থেকে চিন্তা করে, এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার থাকতে হবে। অর্থাৎ তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে রোগ, এই যে একটা কথা আছে, রোগ নয় রোগীর চিকিৎসা করো। ঠিক আছে, এই রোগীর চিকিৎসা করাটা হচ্ছে হোমিওপ্যাথি, ওইখান থেকে হোমিওপ্যাথিক প্যাথোলজি শুরু। আর আমরা যেটা দেখি সুপারফিশিয়াল, এটা রোগের চিকিৎসা করা। ঠিক আছে, একটু জাস্ট সংক্ষেপে আমি আরেকটু, এই বিষয়টা বোধহয় আসে না আমি যতটুকু শুনলাম ক্লাসে, যেহেতু অনুযায়ী হচ্ছে। আপনাদের ম্যাম রিকোয়েস্ট করছেন যে আর 2টা কোশ্চেন ছিল, যদি একটু সময় দিতাম। শেষ করে দিতে চাচ্ছেন উনি। আমি আপনারা যারা ক্লাস সময় আছে থাকেন, আমি তাদের সময় দিচ্ছি আজকের মতো, কিন্তু প্রতিদিন এভাবে দেওয়া সম্ভব হবে না, কারণ আপনাদের পরেও দেখা যাচ্ছে আমাদের ক্লাস থাকতে পারে। হ্যাঁ, আজকের মতো সময় দিচ্ছি বাকি 2টা শেষ করার জন্য, কিন্তু একটু দ্রুত শেষ করতে হবে। ধন্যবাদ স্যার। আমাদের আর 2টা প্রশ্ন আছে, তো আমি ভাবলাম এই 2টা যদি শেষ না করি তাহলে তো অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা তো ক্লাস করতে চান আর 2টা, না? আর যদি কারোর বিশেষ তাড়া থাকে বা প্রয়োজন থাকে, অনেকে অফিসে যায়, তারা লিভ নিয়ে নিতে পারেন। শেষ করে দেন 2টে ম্যাডাম। হ্যাঁ, আর 2টা প্রশ্ন আমি বেশি সময় নিব না। নেক্সট প্রশ্ন হচ্ছে মেটাপ্লাসিয়া বা কলা রূপান্তর বা হাইপারপ্লাসিয়া কলা বিবর্ধন কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্যগুলো কি? মেটাপ্লাসিয়া হচ্ছে কলা রূপান্তর। এটা হচ্ছে শারীরিক প্রয়োজনের তাগিদে অনেক সময় কলা রূপান্তর ঘটে, যেমন সম্পূর্ণভাবে গঠিত এক শ্রেণীর কলা এর বৈশিষ্ট্য সমূহ হারিয়ে যখন অন্য শ্রেণীর কলার বৈশিষ্ট্যে পরিবর্তিত হয়, তখন সেই পরিবর্তনকে মেটাপ্লাসিয়া বা কলা রূপান্তর বলা হয়। সহজভাবে বললে, যখন কোনো এক প্রকার টিস্যু এর বৈশিষ্ট্য সমূহ হারিয়ে অন্য প্রকার টিস্যুর বৈশিষ্ট্যে রূপান্তরিত হয়, তখন তাকে মেটাপ্লাসিয়া বলে বা কলা রূপান্তর বলে। যেমন ভিটামিন এ এর অভাবে যে অ্যাপিথেলিয়ামের পরিবর্তন হয়, সেটা কিন্তু মেটাপ্লাসিয়ার কারণে হয়। নেক্সট হচ্ছে হাইপারপ্লাসিয়া। এটা কি?
এটা হচ্ছে ক্ষত সংস্কারকালে কোষের যে সংখ্যা বৃদ্ধি হয় তা মূলত ক্ষতিপূরণের জন্যই হয়। কিন্তু যেখানে টিস্যু বিনষ্ট হয় নাই অথচ দেহের প্রয়োজনে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে এবং কোনো অঙ্গের আকার বৃদ্ধি হয়, সেই অবস্থাকে বলা হয় কোষ সংখ্যার প্রয়োজনের ভিত্তিক অতিবৃদ্ধি বা হাইপারপ্লাসিয়া। সহজভাবে বলতে গেলে কোষের সংখ্যা বৃদ্ধির ফলে কোনো অঙ্গের যে বৃদ্ধি ঘটে তাকে হাইপারপ্লাসিয়া বলে। যেমন উদাহরণ, গর্ভাবস্থায় জরায়ুর আকার বৃদ্ধি পায়, হ্যাঁ, তখন কিন্তু এই হাইপারপ্লাসিয়া, এই কলা বিবর্ধনের কারণেই জরায়ুর আকারটা বৃদ্ধি পায়। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি? মেটাপ্লাসিয়া এবং হাইপারপ্লাসিয়া, এই দুইটা যদি বুঝে থাকেন তাহলে পার্থক্য নিজে থেকে লেখা সম্ভব। যেমন মেটাপ্লাসিয়ার যদি দেখি, যখন কোনো এক প্রকার টিস্যু এর বৈশিষ্ট্যসমূহ হারিয়ে অন্য প্রকার টিস্যুর বৈশিষ্ট্যে পরিবর্তিত হয় তখন তাকে মেটাপ্লাসিয়া বা কলা রূপান্তর বলে। এবং হাইপারপ্লাসিয়া হচ্ছে কোন কোষের সংখ্যা বৃদ্ধির ফলে কোনো অঙ্গের যে বৃদ্ধি ঘটে তাকে হাইপারপ্লাসিয়া বলে। তারপর মেটাপ্লাসিয়ার প্রধান কারণ হলো ক্রনিক ইরিটেশন, আর হাইপারপ্লাসিয়ার প্রধান কারণ হলো হরমোনের আধিক্যতা। এরপরে হচ্ছে মেটাপ্লাসিয়ার প্রকারভেদ হলো অ্যাপিথেলিয়াম, কলামোনার, তারপর কানেকটিভ টিস্যু, টিউমার ও মিউকয়েড। এবং হাইপারপ্লাসিয়ার হচ্ছে প্রকারভেদ ফিজিওলজিক্যাল অ্যান্ড প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া। তারপর হচ্ছে যদি উদাহরণ দেই তাহলে মেটাপ্লাসিয়াতে বয়স বেড়ে যাওয়ার আর দরুন কোস্টাল ও হায়ালিন কার্টিলেজ অস্থিতে রূপান্তরিত হতে পারে। তাহলে বয়স বেড়ে যায় যখন, তখন কিন্তু আমাদের কোস্টাল এবং হায়ালিন যে কার্টিলেজ আছে এটা অস্থিতে রূপান্তরিত হয়ে যায়। অ্যান্ড যদি হাইপারপ্লাসিয়ার উদাহরণ দেখি, সেখানে বয়ঃসন্ধিকালে বা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে স্ত্রীলোকদের স্তন গ্রন্থি স্বাভাবিকভাবেই সংখ্যা বৃদ্ধি ঘটে। তো পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন। এবং নিচে আরো আছে, যেমন কোষের টাইপ বা ধরন বদলায়, এটা হচ্ছে মেটাপ্লাসিয়াতে, এবং হাইপারপ্লাসিয়ার কোষের সংখ্যা বাড়ে। মূলত হাইপারপ্লাসিয়া এবং মেটাপ্লাসিয়া এই দুইটার মধ্যে পার্থক্য, মেন পার্থক্য হচ্ছে মেটাপ্লাসিয়ার হচ্ছে মানে একটা কোষ অন্য কোষে রূপান্তরিত হয়ে যায়, আর হাইপারপ্লাসিয়া কি, সেটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি করে। ঠিক আছে, কোষের সংখ্যা বৃদ্ধি করে, মূল পার্থক্য হচ্ছে এইটা। তারপর হচ্ছে মেটাপ্লাসিয়া দীর্ঘস্থায়ী উত্তেজনা, প্রদাহ, ধূমপান, ভিটামিনের অভাবে হয়ে থাকে, এবং হাইপারপ্লাসিয়া হরমোন, গ্রোথ ফ্যাক্টর, অতিরিক্ত চাহিদা এগুলোর কারণে হয়ে থাকে। তারপর হচ্ছে মেটাপ্লাসিয়া দীর্ঘদিন থাকলে ক্যান্সারের রূপ নিতে পারে। যখন আপনার একটা কোষ অন্য কোষে রূপান্তরিত হয়ে যাবে, এটা একটা অস্বাভাবিক বিষয়, ঠিক তাই না? তো এই অস্বাভাবিক জিনিসটা দীর্ঘদিন যখন থাকবে তখন কিন্তু সেটা একটা ক্যান্সারের রূপ নিবে। তারপর যদি হাইপারপ্লাসিয়া যদি দেখি, এটা কিন্তু কোনো ক্যান্সারের রূপ নেয় না, এটা একদম ব্যতিক্রম, মানে এটা স্বাভাবিক জিনিস হয়। ঠিক আছে, নেক্সটে হচ্ছে ধূমপানে শ্বাসনালীর কলামোনার অ্যাপিথেলিয়াম, স্কোয়ামাস অ্যাপিথেলিয়াম এইগুলা হয়। ঠিক আছে, আর যদি হাইপারপ্লাসিয়া দেখি তাহলে গর্ভাবস্থায় স্তন্য গ্রন্থি বৃদ্ধি পায়। ঠিক আছে, এবং নেক্সটে মেটাপ্লাসিয়াতে নতুন কোষ টিস্যুর পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে, আর হাইপারপ্লাসিয়া এটা টিস্যুর আকার বৃদ্ধি পেয়ে চাহিদা পূরণ করে, অর্থাৎ এটা স্বাভাবিক যে শরীরের যে চাহিদা সেটা পূরণ করে হাইপারপ্লাসিয়া। ঠিক আছে, তাহলে আশা করি এইটার পার্থক্য এবং হাইপারপ্লাসিয়া কাকে বলে এবং মেটাপ্লাসিয়া কাকে বলে এটা বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ম্যালিগেন্ট টিউমারের বৈশিষ্ট্য লিখো এবং বেনাইন ও ম্যালিগেন্ট টিউমারের মধ্যে পার্থক্য লিখো। এখন ম্যালিগেন্ট টিউমারের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে উৎপত্তি স্থানে সীমাবদ্ধ থাকে না এবং দ্রুত বৃদ্ধি পায়, এবং এটার পরিপক্কতা হারায়, আকার আকৃতি অস্বাভাবিক হয়, এটা বেশ কঠিন আকার ধারণ করে, এটা রক্ত, লসিকা, শরীরের গহ্বরের মাধ্যমে যেই দূরবর্তী অঙ্গ আছে সেগুলোতে ছড়িয়ে পড়ে, এটার উপর একটি আবরণ থাকে এবং অন্য জায়গায় দ্বিতীয় পর্যায়ে টিউমার সৃষ্টি করে। কোষ ও নিউক্লিয়াস আকারে অসম এবং বৈচিত্র্যময়, আশেপাশের টিস্যু আক্রমণ করে প্রবেশ করে। অর্থাৎ টিউমার মূলত দুই প্রকার, একটা হচ্ছে ম্যালিগেন্ট আর একটা হচ্ছে বেনাইন। ঠিক আছে, ম্যালিগেন্ট কোনটা? ম্যালিগেন্ট হচ্ছে এইগুলো তো পড়লাম, এগুলো বুঝতে পেরেছেন আশা করি। ম্যালিগেন্ট হচ্ছে যেটা ভয়ানক টিউমার বলতে গেলে, যেটা ক্যান্সারের রূপ নিতে পারে এক সময়, যেটা হচ্ছে আপনার এক কোষ থেকে আরেক কোষে ছড়ায়, মানে এক কথায় যেটা ছড়াতে থাকে, মানে সীমাবদ্ধ থাকে না একটা জায়গায়, সেটা হচ্ছে ম্যালিগেন্ট টিউমার। আর বেনাইন টিউমার হচ্ছে যেটা ছড়ায় না, একটা জায়গায় সীমাবদ্ধ থাকে এবং ভালো ট্রিটমেন্ট করলে ওটা কিন্তু দ্রুত সেরে যায়।
এখন বেনাইন এবং ম্যালিগেন্ট টিউমারের মধ্যে পার্থক্যটা আমরা দেখব। সেটা হচ্ছে বেনাইন টিউমার হচ্ছে যে সকল টিউমার উৎপত্তি স্থানে আবদ্ধ থাকে এবং সাধারণত দেহের কোনো ক্ষতি সাধন করে না, তাকে বেনাইন টিউমার বলে। অ্যান্ড ম্যালিগেন্ট টিউমার হচ্ছে যে সকল টিউমার জন্মস্থানে আবদ্ধ থাকে না এবং দ্রুত বৃদ্ধি পায়, পারস্পরিক টিস্যুগুলি আক্রান্ত হয় এবং গৌণ টিউমার সৃষ্টি করে, তাকে ম্যালিগেন্ট টিউমার বলে। তাহলে ম্যালিগেন্ট এবং বেনাইন টিউমারের মূল পার্থক্য হচ্ছে বেনাইন টিউমার এক জায়গায় সীমাবদ্ধ থাকে, অন্য অঙ্গে ক্ষতি করে না, এবং ম্যালিগেন্ট টিউমার মানে ছড়াতে থাকে, একসময় ক্যান্সার রূপ নেয় এবং এটা ভয়ানক আকার ধারণ করে। ঠিক আছে? এবং তারপর হচ্ছে বেনাইন টিউমার, এটা হচ্ছে 20 থেকে 40 বছরের মধ্যে প্রকাশ পায়। আর ম্যালিগেন্ট টিউমার এটা সাধারণত বেশি বয়সে দেখা দেয়। তারপর হচ্ছে বেনাইন টিউমার, এই টিউমারে ক্যাপসুলেট এর চাহিদা, কঠিন আবরণী থাকে। আর বেনাইন ম্যালিগেন্ট টিউমারে এর চারদিকে কোনো আবরণী থাকে না, অর্থাৎ ন্যান ক্যাপসুলেট থাকে। আর বেনাইন টিউমার এতে লিম্ফগ্রন্থির আক্রমণ ঘটে না। আর ম্যালিগেন্ট টিউমারে প্রায় নিকটবর্তী ও দূরবর্তী লিম্ফগ্রন্থিসমূহ আক্রান্ত হয়। তারপর হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এটা হচ্ছে বেনাইন টিউমারে। আর ম্যালিগেন্ট টিউমারে অধিকাংশ ক্ষেত্রে ক্যান্সার হয়ে থাকে। তারপর হচ্ছে এতে রক্ত দূষিত হয় না, অর্থাৎ বেনাইন টিউমারে রক্ত দূষিত হয় না, যেটা একটা টিউমার যেখানে সে হয়েছে সেখানেই যদি থাকে, কোনো কিছুতে না ছড়ায়, স্বাভাবিকভাবে কোনো ক্ষতি হওয়ার কথা না অন্য অঙ্গগুলোতে এবং কোনো রক্ত দূষিত হওয়ার কথা না। আর ম্যালিগেন্ট টিউমার যেহেতু ছড়ায়, এই জন্য এটা রক্ত দূষিতও করে। তারপর হচ্ছে বেনাইন টিউমার আশেপাশের টিস্যু আক্রমণ করে না, আর ম্যালিগেন্ট টিউমার এগুলো আশেপাশের টিস্যু আক্রমণ করে। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নটাও শেষ। 6টা কোশ্চেন ছিল। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। যেহেতু সময় চেয়ে নেওয়া হয়েছে, তো আর বেশি সময় নেওয়া যাবে না। আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে জাস্ট একটু সংক্ষেপে জানান সবাই। একটু রেসপন্স করেন। জি বলেন, আব্দুল্লাহ মামুন। আচ্ছা, আমি জানি না কথা বলছেন না কেন, নেটের প্রবলেমও হতে পারে বা আনমিউট করেননি। তো আপনারা তো রেসপন্স করছেন না, তাহলে ধরে নিলাম বুঝেননি আপনারা। এখন পড়াগুলো আবার আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তাহলে এই ভিডিও রেকর্ডেডটা কিন্তু আমাদের হোমিও ডাইজেস্টের ইউটিউব চ্যানেলে এবং ডিএচএমএস কোচিং নামক চ্যানেলে দিয়ে দেওয়া হবে। এটা কালকে পাবেন আপনারা ইনশাল্লাহ। আর যে ফাইল বা পিডিএফটা, এটা কিন্তু আজকে ইনশাল্লাহ পাবেন আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের প্রতিদিন ক্লাসে অংশগ্রহণ করবেন। আমাদের রাতেও কিন্তু ক্লাস হয়। তো আমাদের রুটিনটা, যারা রুটিন পাননি তারা রুটিনটা একটু ফেসবুক থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নিবেন এবং সেই অনুযায়ী ক্লাসগুলো করার চেষ্টা করবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হোমিও ডাইজেস্টের সাথেই থাকবেন।